আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় অংশীদারি হিসাব সংক্রান্ত হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে চট্টগ্রাম 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, লক্ষ্য করি। তো এই প্রশ্নে বলছে সাকিব, তামিম এবং সৌম্য একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার এবং তাদের অংশীদারি কারবার সংক্রান্ত চুক্তিপত্রের বিভিন্ন বিষয়বস্তু এখানে উল্লেখ আছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ক নম্বরে বলেছে নগদ উত্তোলনের উপর সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই তথ্যের আলোকে নগদ উত্তোলনের পরিমাণ যা ছিল তার উপর সুদের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। এই যে এখানে লক্ষ্য করি, তামিম 1 জুলাই তারিখে 7,000 টাকা এবং সৌম্য 1 অক্টোবর তারিখে 4,000 টাকা উত্তোলন করেছে। অর্থাৎ উত্তোলন করেছে 2 জন, নগদ উত্তোলন, তামিম আর সৌম্য। তো আমরা পরের স্লাইডে দেখাচ্ছি উত্তোলনের সুদ নির্ণয় কীভাবে করতে হয়। লক্ষ্য করি, এই যে নগদ উত্তোলনের পরিমাণ, সুদের পরিমাণ নির্ণয় আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। উত্তোলন সংক্রান্ত অংশটুকু এই যে আমি উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে সহজে আমরা লিখতে পারি। লক্ষ্য করি, তামিম 1 জুলাই তারিখে 7,000 টাকা উত্তোলন করেছে আর সৌম্য অক্টোবর তারিখে 1 অক্টোবর তারিখে 4,000 টাকা উত্তোলন করেছে নগদ। আর উত্তোলনের সুদের হার হিসেবে উল্লেখ আছে, এই যে উত্তোলনের উপরে 5% সুদ ধরতে হবে। তো এইখানে তারিখ যা দেওয়া আছে তার উপরে সুদ ধরবো। লক্ষ্য করি, প্রথমে আমরা লিখব তামিম। তো তামিম কত তারিখে উত্তোলন করেছে? 1 জুলাই তারিখে। তাহলে 1 জুলাই থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কয় মাস হচ্ছে আমরা একটু হিসেব করি। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। 6 মাসের সুদ হিসেব করব তামিমের। লক্ষ্য করি, এই যে তামিম উত্তোলন করেছিল 7,000 ইন্টু 5% ইন্টু উপরে 6 নিচে 12। 6 মাসের সুদ 5% ধরে যদি 7,000 টাকার উপরে হিসেব করি তাহলে আমাদের হবে এই 175 টাকা। আর সৌম্য উত্তোলন করেছে 1 অক্টোবর তারিখে। তো 1 অক্টোবর তারিখে যদি উত্তোলন করে তাহলে আমরা অক্টোবর থেকে হিসেব করি কয় মাসের সুদ হয়। এখানে সৌম্যর উত্তোলনের সুদ লিখব। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এর সুদ হবে সৌম্যর। কীভাবে নির্ণয় করব? এই যে 4,000 ইন্টু 5% ইন্টু 3/12। তাহলে আমরা হিসেব করলে পাবো সম্ভবত 50 টাকা, 50 টাকা। এবার নিচে দাগ দিব, এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব ডাবল দাগ দিয়ে। এইটা হচ্ছে আমাদের অংশীদারদের মোট উত্তোলনের সুদ। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি, অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো লাভ লোকসান আবন্টন হিসাবে এই তথ্যের আলোকে আমরা প্রস্তুত করার জন্য পরের স্লাইডে যাই। এই যে আমি এইখানে সাকিব, তামিম ও সৌম্য এর লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করলাম। এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি লাভ লোকসান আবন্টন হিসাবের। এবার আমরা লিখব। তো এখন লেখার জন্য আমরা উদ্দীপকের অংশটা উপরে নিয়ে আসতে পারি। তো এই যে উপরে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার ফলে ছকের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, সমস্যা নাই। আমাদের এটা দেখে এখানে লিখতে পারবো, যেখানে লিখবো সেই অংশটুকু ফাঁকা আছে। তো এই যে লক্ষ্য করে আমি লাল কালার দিয়ে রেখেছি, অংশীদারদের মূলধন ও উত্তোলনের সুদ যা হবে আমরা এই ছকের মধ্যে হিসাবভুক্ত করব। মূলধনের সুদ লিখব বাম দিকে, উত্তোলনের সুদ লিখব ডান দিকে। আমরা জানি ব্যয়গুলি বাম দিকে লিখতে হয়, আয় ডান দিকে লিখতে হয়। আবার বেতন লিখব বাম দিকে। এই যে পণ্য উত্তোলন আছে, পণ্য উত্তোলন লিখব। তো কীভাবে লিখব লক্ষ্য করি, প্রথমে যেটি লিখব সেটি হচ্ছে এই যে সাকিবের বেতন সমন্বয়ের পর, এই কথাটা বলা আছে। এই কথাটা বলা থাকলে আবার বেতন বসে না, কিছুক্ষণ পরে আরও বলছি। অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট মুনাফা ছিল কত? 16,765 টাকা। তো এইখানে আমরা নিট মুনাফা লিখব
16,765 টাকা। এই যে টাকাটা দেওয়া আছে এখানে লিখলাম। এরপরে বাম দিকে লিখব মূলধনের সুদ। মূলধনের সুদ লেখার পূর্বে উপরে লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব। মূলধনের সুদ কার কত হবে লক্ষ্য করি। 5% মূলধনের সুদ বলেছিল এখানে। এই যে মূলধন ও উত্তোলনের উপরে 5% সুদ হিসাবভুক্ত করতে বলেছে। তো মূলধন ছিল সাকিব, তামিম, সৌম্য, তিনজনের নাম লিখলাম। সাকিবের হবে 50,000 টাকার 5% 2,500 টাকা। তামিমের হবে এই 30,000 টাকার উপরে 5% 1,500 টাকা। এবং সৌম্যর হবে 20,000 টাকার উপরে 5% 1,000 টাকা। নিচে দাগ দিয়ে এগুলো যোগ করে এখানে লিখব। মূলধনের সুদ হিসাবভুক্ত করেছি। এবার আমরা অনুরূপভাবে উত্তোলনের সুদ ডান দিকে হিসাবভুক্ত করব। কিন্তু তার আগে একটি বিষয় আছে। এই যে সাকিব প্রতি মাসে 1,000 টাকা বেতন গ্রহণ করেছে বলা থাকলে বেতনের পরিমাণ মূলধন হিসাবে বসে না। আমরা যখন মূলধন হিসাব প্রস্তুত করব তখন বেতন লিখব না। কেন লিখব না? এই যে বলা আছে সাকিব বেতন গ্রহণ করেছে বলা আছে। আবার নিচে বলা আছে সাকিবের বেতন সমন্বয়ের পর বা ডেবিট করার পর। এই কথাটা বলা থাকলে বেতন আবার লাভ লোকসান আবন্টনে বসে না। আমরা জানি বেতন লাভ লোকসান আবন্টনে ডেবিটে লিখতে হয়, কিন্তু এই কথা যদি বলা থাকে, এই যে এখানে বলা আছে সাকিবের বেতন ডেবিট বা সমন্বয়ের পর মুনাফার পরিমাণ দেয়া আছে, সেজন্য বেতন এইখানে বসবে না। কেন বসবে না? এই যে বেতন সমন্বয় করা আছে। আর কি ছিল এই অঙ্কে? উত্তোলনের সুদ ছিল। তো উত্তোলনের সুদ আমরা লিখব ডান দিকে। এই যে উত্তোলনের সুদ তিনজনের নাম লিখব। তামিমের 175 টাকা আমরা ক নাম্বারে বের করেছি। সৌম্যর হচ্ছে 50 টাকা। দুইজনের নগদ উত্তোলন ছিল, সেজন্য দুইজন উত্তোলনের সুদ পাবে। নিচে দাগ দিব, এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এই অঙ্কে আরও একটি আইটেম ছিল। এই যে এছাড়াও সাকিব 3,000 টাকার পণ্য উত্তোলন করেন। সাকিব 3,000 টাকার পণ্য উত্তোলন করেছে, সেজন্য আমরা লিখব পণ্য উত্তোলন। সাকিবের মূলধন হিসাব পণ্য উত্তোলন 3,000 টাকা এইখানে লিখব। তাহলে আমরা বাম দিকে কী কী লিখলাম? মূলধনের সুদ লিখেছি, আর কোনো ব্যয় নাই, একটিমাত্র ব্যয় ছিল, খরচ ছিল, মূলধনের সুদ এখানে লিখেছি। ডান দিকে কী কী লিখেছি? নেট লাভ লিখেছি, উত্তোলনের সুদ লিখেছি, পণ্য উত্তোলন লিখেছি। এবার আমরা যোগ বিয়োগ করব। এইখানে দাগ দিব, আবার এইখানে দুই দিকে দাগ দিব। দাগ দেওয়ার পর ডান সাইড যোগ করে এখানে লিখব। কত টাকা হবে? এই 19,990 টাকা। এই যোগফলটা বাম দিকে নিয়ে আসবো, 19,990 টাকা। এবার 19,990 টাকা থেকে এই 5,000 টাকা বিয়োগ করব। 5,000 টাকা বিয়োগ করলে কত পাবো? 14,990 টাকা পাবো। এটা হচ্ছে আমাদের নেট মুনাফা, বন্টনযোগ্য মুনাফা। এখন এই মুনাফাটা আমরা ওই তিনজনের মধ্যে ভাগ করে দিব, সাকিব, তামিম এবং সৌম্য এর মধ্যে। তো এইখানে আমরা ভাগ করার জন্য লিখব অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ সাকিব, তামিম, সৌম্য। এখন এখানে টাকা লিখব। কিভাবে লিখব লক্ষ্য করি। আমরা গণনা কার্য করে আলাদা দেখাতে পারি, তো আমি ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি। এই যে 14,990 টাকা আমরা নিট মুনাফা পেয়েছি, এই 14,990 টাকাকে আমরা এই অনুপাতে ভাগ করব 3:2:1। তাহলে 3:2:1 এর যোগফল কত? যোগফল কিন্তু 6। তাহলে আমরা এই টাকাটাকে 6 অনুপাতে ভাগ করে সাকিব পাবে 3 ভাগ, তামিম পাবে 2 ভাগ এবং সৌম্য পাবে 1 ভাগ। লক্ষ্য করি, তাহলে এটাকে ভাগ 6 গুণ 3, সাকিবের 3 সমান এখানে হচ্ছে এই 7,495 টাকা। 7,495 টাকা। আবার অনুরূপভাবে এই টাকাটাকে 14,990 টাকাকে 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে আমরা পাবো 5,997 টাকা। আবার এই টাকাটাকে ওই 6 দিয়ে ভাগ করে শেষের 1 দিয়ে গুণ করে আমরা এই টাকাটা পাবো 2,498 টাকা। এবার আমরা এখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার পর এই তিনটা যদি যোগ করি অটোমেটিক এইটার সাথে মিলে যাবে। অর্থাৎ আমরা যদি এই তিনটা যোগ করি তাহলে এই টাকার সাথে মিলে যাবে।
এইভাবে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের গ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি, প্রতিষ্ঠানের সাকিব ও সৌম্য এর দাবির পরিমাণ নির্ণয় করো। তো সাকিব এবং সৌম্যর দাবির পরিমাণ নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সাকিব এবং সৌম্য এর মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে। তো আমরা এই তথ্যের আলোকে সাকিব এবং সৌম্য এর মূলধন হিসাব প্রস্তুত করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি, আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি, এই উদ্দীপক দেখে যাতে আমরা এখানে সমাধান করতে পারি। এই যে ছক অঙ্কন করেছি, তারিখ বিবরণ সাকিব সৌম্য, তারিখ বিবরণ সাকিব সৌম্য, এইভাবে আমরা ছক অঙ্কন করতে হয় অংশীদারদের মূলধন হিসাবের। পূর্বের ক্লাসে আমি দেখিয়েছি, তোমরা হয়তো জানো, ছক আঁকতে পারবে। এবার আমরা লিখব। তো মূলধন হিসাবের ক্রেডিট দিকে প্রথমে কি লিখব, মূলধনের পরিমাণ লিখব। এই যে প্রারম্ভিক মূলধন দেওয়া ছিল, সাকিবের হচ্ছে 50,000 টাকা, সৌম্যর হচ্ছে 20,000 টাকা। তো এইখানে আমরা 2018 জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখে সাকিবের লিখব 50,000 টাকা আর সৌম্য লিখব 20,000 টাকা। উত্তোলন যদি থাকে বাম দিকে লিখব। তো এই অঙ্কে উত্তোলন ছিল, উত্তোলন হিসাব, উত্তোলন ছিল কার কার এখানে লক্ষ্য করি। এই যে তামিম উত্তোলন করেছে 7,000, সৌম্য উত্তোলন করেছে 4,000। তাহলে এই ক্ষেত্রে কিন্তু সাকিব এর নগদ উত্তোলন নাই, সেজন্য আমরা সৌম্য যে 4,000 টাকা উত্তোলন করেছে এই 4,000 টাকা সৌম্যর ঘরে লিখব। এই উত্তোলন বলতে বোঝায় নগদ উত্তোলন। সাকিবের নগদ উত্তোলন নাই, সেজন্য সাকিবের ঘরে লিখি নাই। এরপর আমরা ডান দিকে মূলধনের সুদ লিখব, ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ লিখব। তো মূলধনের সুদ লেখার সময় আমাদের 5% সুদ বলেছিল, এই যে মূলধন ও উত্তোলনের উপরে 5% সুদ বলেছিল। তাহলে 50,000 টাকার উপরে 5% 2,500, 20,000 টাকার উপরে 5% 1,000 টাকা হবে মূলধনের সুদ। এই অঙ্কে আরও একটি আইটেম ছিল পণ্য উত্তোলন। এই যে সাকিব 3,000 টাকার পণ্য উত্তোলন করেছে। তো এইখানে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব পণ্য উত্তোলন বলে, তার আগে আরেকটি বিষয় উত্তোলনের সুদ ছিল, উত্তোলনের সুদ আছে এই অঙ্কে। তো উত্তোলনের সুদ তো আমরা ক নাম্বারে বের করেছি। তো উত্তোলনের সুদ, তো মূলধনের সুদ লেখার পরে আমরা আবার বাম দিকে উত্তোলনের সুদ লিখব। তো উত্তোলনের সুদ কত টাকা হবে লক্ষ্য করি, এখানে লিখব উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ লেখার সময় আমরা এই সাকিব তো নগদ উত্তোলন করেনি, সৌম্য উত্তোলন করেছিল 400, এর উপরে 50 টাকা সুদ হয়েছিল, আমরা ক নাম্বারে বের করেছি, সেজন্য সৌম্যর ঘরে লিখব উত্তোলনের সুদ। একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে সাকিবের পণ্য উত্তোলন করেছিল, সাকিব পণ্য উত্তোলনের উপরে সুদ ধরতে হয় না। পণ্য উত্তোলন করেছে সাকিব, এটিও লিখব। পণ্য উত্তোলন কত টাকা, এই যে এছাড়াও সাকিব 3,000 টাকা পণ্য উত্তোলন করেছে, কেউ উত্তোলন করেছে সাকিব, তো এই সাকিবের ঘরে লিখব। তো লেখা শেষে আমাদের এই অঙ্কে আরেকটি আইটেম ছিল, সেটি হচ্ছে এই যে সাকিব প্রতি মাসে 1,000 টাকা বেতন নগদে গ্রহণ করেছে। তাহলে বেতন গ্রহণ করেছে এই কথাটা বলা থাকার কারণে বেতন মূলধন হিসাবের ক্রেডিট দিকে বসবে না। আমরা জানি যে বেতন মূলধন হিসাবের ক্রেডিট দিকে লিখতে হয়, কিন্তু সাকিব যেহেতু বেতন নগদে গ্রহণ করেছে সেজন্য আর মূলধন হিসাবে বসবে না, বিষয়টি মনে রাখব। তো আমাদের অঙ্ক লেখা শেষ, আরেকটি বিষয় আছে এখানে লিখব, সেটি হচ্ছে মুনাফার অংশ। বন্টনযোগ্য মুনাফা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, সেই ক্ষেত্রে সাকিবের কত বের করেছিলাম, এই টাকাটা আমরা খ নাম্বার থেকে পাবো, খ নাম্বার থেকে পাবো। সৌম্যর কত হয়েছিল, এই টাকাটা কোথায় পেলাম, খ নাম্বারে আমরা অঙ্ক করে বের করেছিলাম মুনাফার অংশ বাম দিকে। তো সেই মুনাফার অংশ আমরা এই অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিখব, সাকিব এবং সৌম্য। এবার আমরা যোগ বিয়োগ করব, এদিকে দাগ দিব, এদিকে দাগ দিব, যোগ করব। তো এই তিনটা যোগ করে পাবো আমরা 23,498 টাকা, এই তিনটা যোগ করে পাবো 49,995 টাকা, এবং এই দুটো যোগফল বাম দিকে নিয়ে আসব। এই সৌম্যর যোগফল সৌম্যর ঘরে নিয়ে এসেছি, সাকিবেরটা সাকিবের ঘরে নিয়ে এসেছি বাম দিকে, দুই দিকে ডাবল দাগ দিব। এবার আমরা ব্যালেন্স করব। লক্ষ্য করি
এই 23,498 থেকে এই দুইটা বিয়োগ করব। বিয়োগ করে আমরা এইখানে টাকা লিখব, 19,448 টাকা হবে। আবার এই টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করব, দিয়ে এইখানে লিখব 56,995 টাকা হবে। তারপরে এখানে লিখব ব্যালেন্স সিডি। কি লিখব? ব্যালেন্স সিডি। আমি আবারও বলি, ডান দিক যোগ করে এখানে লিখেছি, যোগফলটা এখানে নিয়ে এসেছি। এই যোগফল থেকে এই দুইটা বিয়োগ করে এই টাকাটা পেয়েছি। আবার এই যোগফল থেকে এই 3,000 টাকা বিয়োগ করে এই টাকাটা পেয়েছি। এর নাম হবে ব্যালেন্স সিডি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সমাপনী মূলধন, বছর শেষের মূলধন। সেজন্য 31 তারিখ হবে, ডিসেম্বর 31 তারিখ। এখন খতিয়ানের নিয়ম অনুযায়ী, হিসাবের নিয়ম অনুযায়ী এই টাকাটা এই দিকে চলে যাবে। এখানে লিখব 2019 সালের এই যে এই 19,000 টাকা লিখবো এইখানে, এবং সাকিবের টাকা লিখব এইখানে। এখানে লিখব ব্যালেন্স বিডি, আর তারিখ লিখব 2019 জানুয়ারি 1, এই তারিখের পরের দিন। তো এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অংশীদারি কারবার সংক্রান্ত, সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।